ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 18 নম্বর ক্লাস। এটা দেখো, প্রতিটা ক্লাসে আমি তোমাদের বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। আর ক্লাসটা স্টার্ট করার আগে একটা কথা বলি, ক্লাসটির শেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো না, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে অপশান এ ল্যাকটিক, অপশান বি ফর্মিক, অপশান সি টার্টারিক, না অপশান ডি কোনোটি সঠিক নয়। তা তোমাদের এটা অ্যান্সার কী হবে যে পিঁপড়ে হুলে কোন অ্যাসিড থাকে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ফর্মিক। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থাকে। তো এর সাথে সাথে দেখো অপশান আছে ল্যাকটিক। এক সেকেন্ড, অপশান আছে ল্যাকটিক। তাহলে ল্যাকটিক অ্যাসিড কিসে কিসে থাকে? কারণ এই যে পিঁপড়ে হুলে যে কোশ্চেনটা তা তো নয়। তো দেখো ল্যাকটিক ওষুধ থাকে, অ্যাসিড থাকে দই, তারপরে থাকে দুধ ইত্যাদি। যেমন যদি পিঁপড়ে হুলে না দিই যদি দই কোন অ্যাসিড থাকে, ঠিক আছে। তারপরে এখানে অপশান সি আছে টার্টারিক। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? মনে রাখবে আঙ্গুর, আঙ্গুর, ঠিক আছে, আঙ্গুরে টার্টারিক অ্যাসিড থাকে। আর ফর্মিক পিঁপড়ে হুলে ফর্মিক থাকে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, যে নিম্নলিখিত কোন আঞ্চলিক নৃত্যটি আসামের? অপশান এ গিদ্দা, অপশান বি নাতি, অপশান সি লেজিম, না অপশান ডি বাগুড়ুম্বা। তাহলে কোন নৃত্যটি আসামের চারটের মধ্যে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি বাগুড়ুম্বা। বাগুড়ুম্বা হচ্ছে আসাম। ওকে, তারপর এখানে দেখো অপশান আছে গিদ্দা। তাহলে গিদ্দা নৃত্যটি কোন রাজ্যের? তো মনে রাখবে গিদ্দা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব। ওকে, তারপরে এখানে দেখো নাতি আছে। নাতি কোথায়, কোন রাজ্যের? মনে নাতি হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ। তারপরে এখানে দেখো লেজিম আছে। তাহলে লেজিম কোন রাজ্যের? লেজিম নৃত্য মনে রাখবে লেজিম হচ্ছে মহারাষ্ট্র। লেজিম হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নৃত্য। আর বাগুড়ুম্বা হচ্ছে তোমার আসামের। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, যে রাভি নদীর ঋগ্বৈদিক নাম কী ছিল? রাভি নদীর অপশান এ আকিসনি, অপশান বি পুরুষনি, অপশান সি শতদ্রী, না অপশান ডি বিতস্যা। এক সেকেন্ড, ঠিক আছে। তাহলে রাভি নদীর ঋগ্বৈদিক নাম কী ছিল? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পুরুষনি। ঠিক আছে, রাভি নদীর ঋগ্বৈদিক নাম হচ্ছে পুরুষনি। তারপরে দেখো আকিসনি। আকিসনি কোন নদীর ঋগ্বৈদিক নাম? বর্তমানে নদীটির নাম কি? না মনে রাখবে আকিসনি হচ্ছে চেনাব নদী। ঠিক আছে, চেনাব। এক সেকেন্ড, চেনাব নদী। চেনাব নদীর ঋগ্বৈদিক নাম হচ্ছে আকিসনি। আর পুরুষনি হচ্ছে রাভি নদীর। তারপরে কিন্তু শতদ্রী। শতদ্রী জানো তোমরা হচ্ছে সতলেজ, সতলেজ নদী। ওকে, সতলেজ নদীর ঋগ্বৈদিক নাম হচ্ছে শতদ্রী। তারপর দেখুন বিতস্তা। বিতস্তা কি? মনে বিতস্তা হচ্ছে ঝিলাম, সরি ঝিলাম, বুঝে নাও তোমরা, ঝিলাম নদী। ঠিক আছে, ঝিলাম নদীর ঋগ্বৈদিক নাম হচ্ছে বিতস্তা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলে দেখো, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়? কে চালু করে? তো এটা তো নর্মাল কোশ্চেন, কোথায় প্রথম চালু হয়? ওকে,
তো দেখো অপশানে কে আছে, দেখো অপশানে বিহার ও ওড়িশা, অপশান বি বাংলা ও উত্তরপ্রদেশ, অপশান সি বাংলা ও বিহার, না অপশান ডি ওড়িশা ও বাংলা। তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি বাংলা ও বিহার। তো এছাড়া সে ছোট্ট করে একটা বলে দিই, কারণ এখানে তো আর সেরকম ইয়ে নেই চিরস্থায়ী বন্দোবস্ত, তো ছোট্ট করে বলে তোমাদের মনে রাখবে। চিরস্থায়ী বন্দোবস্ত জানো তোমরা কত সালে চালু হয়? না মনে রাখবে এই সালটা হচ্ছে 1793 সালে, ঠিক আছে, সালে চালু হয়। এই যে লিখে দিচ্ছি চালু হয়, ঠিক আছে, 1793 সালে চালু হয়। কে চালু করে? না চালু করেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। তো এর সাথে মনে রাখবে এই চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে, এটি সূর্যাস্ত আইন নামে পরিচিত, ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত নাম বলে যে সূর্যাস্ত আইন প্রথম কোথায় চালু হয়? তো বাংলা ও বিহার, ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত অপর নাম হচ্ছে সূর্যাস্ত আইন, চালু হয় 1793 সালে। কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। ওকে, চলো বুঝছো, পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলছে, দেখো না ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায়? অপশান এ 41 নম্বর, অপশান বি 44 নম্বর, অপশান সি 48 নম্বর, না অপশান ডি কোনোটি সঠিক নয়। তাহলে ইউনিফর্ম সিভিল কোড, এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 44 নম্বর ধারায়। ওকে, 44 নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। তো এর সাথে দেখো এই যে অপশান এ 41 নম্বর ধারায়, অ্যাকচুয়ালি আমার কী কী কথা বলা হয়েছে? না রাইট টু এডুকেশন, ঠিক আছে। তো বাংলায় হচ্ছে তোমার যেমন ওয়াক, রাইট টু এডুকেশন মানে কর্ম, তারপরে শিক্ষা, তারপরে জনসহায়তা, ঠিক আছে, কর্ম, শিক্ষা, জনসহায়তা অধিকারের কথা বলা হয়েছে 41 নম্বর ধারায়। ওকে, তারপরে কিন্তু অপশান সি 48 নম্বর। তাহলে 48 নম্বর ধারায় কী বলা হয়েছে? মনে রাখবে কৃষি ও পশুপালন, পশুপালনের কৃষি ও পশুপালন থাকলে মনে রাখবে 48 নম্বর, ঠিক আছে। কৃষি ও পশুপালনের কথা বলা হয়েছে, ঠিক আছে, মানে ওদের সংগঠিত করে রাখার 48 নম্বর ধারায়। ওকে, 44 নম্বর ইউনিফর্ম সিভিল কোড। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6 কী বলেছে, দেখো কোশ্চেন নম্বর 6 যে কাল মধুমাস গ্রন্থের লেখক হলেন। কাল মধুমাস গ্রন্থের লেখককে? অপশান এ সুভাষ মুখোপাধ্যায়, অপশান বি অরুণ মিত্র, অপশান সি সুকান্ত ভট্টাচার্য, না অপশান ডি নজরুল ইসলাম। ঠিক আছে, কাল মধুমাস। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? যে লেখককে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, কাল মধুমাস গ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। তো এর সাথে সাথে মনে রাখবে, তো শুধু কাল মধুমাসটা তো আসবে না, আমি তো আগেই বলেছি ক্লাসের শুরুতে যে এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব, কেননা জিকে কোন কোশ্চেনটা আসবে কোনো ঠিক নেই। তো যত তোমরা ডিটেলসে করে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। তো এর সাথে সাথে মনে রাখবে, কাল মধুমাস সাথে সাথে মনে রাখবে
সুভাষ মুখোপাধ্যায় আরও 2-3টে বইয়ের নাম বলে দিচ্ছি আমি, যেগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন দেখো পদাতিক গ্রন্থ। ঠিক আছে, তারপর হচ্ছে অগ্নিকোণ। ঠিক আছে, অগ্নিকোণ। ঠিক আছে, পদাতিক, কারণ সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবিও বলা হয়, জানো তোমরা। ঠিক আছে, এই পদাতিক গ্রন্থের জন্য পদাতিক কবি। ঠিক আছে, কাল মধুমাস, পদাতিক, অগ্নিকোণ, এগুলো সব সুভাষ মুখোপাধ্যায়। ওকে, তারপরে অপশন বি আছে অরুণ মিত্র। তো অরুণ মিত্রর কিছু বইয়ের নাম, কিছু গ্রন্থের নাম তো মনে রাখবে। প্রান্তর রেখা, এক সেকেন্ড, প্রান্তর রেখা। তারপরে হচ্ছে উৎসের দিকে। তারপরে মনে রাখবে ঘনিষ্ঠ তাপ ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি। প্রান্তরেখা, উৎসের দিক, ঘনিষ্ঠ তাপ, এগুলো সব হচ্ছে অরুণ মিত্রের লেখা। ওকে, তারপরে এখানে দেখো অপশান সি আছে সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্যের কিছু বইয়ের নাম মনে রাখবে। ছাড়পত্র, তারপরে যেমন ধরে রাখো পূর্বাভাস, তারপরে যেমন দেখো গীতিগুঞ্জ। ঠিক আছে, গীতিগুচ্ছ, গীতিগুচ্ছ। ওকে, তো ছাড়পত্রে কোশ্চেন আসে, কিন্তু ছাড়পত্র গ্রন্থের লেখককে, পূর্বাভাস থেকেও আসে, তো এগুলো মনে রাখবে। তারপরে এখানে অপশানটি আছে নজরুল ইসলাম। নজরুল ইসলামের কিছু গ্রন্থের নাম মনে রাখবে। অগ্নিবীণা, তারপর মনে রাখবে দোলন চাপা, তারপরে মনে রাখবে বিষের বাসি, ওকে, বুঝতে পারলে? এগুলো মনে রাখবে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কি বলেছে দেখো না, গমনে অক্ষম একটি প্রাণী হলো। গমনে অক্ষম, কারণ দেখো গমনে সক্ষম তো প্রায় 99% লোক বা মানুষ, প্রাণী। ওকে, তো অক্ষম, গমনে অক্ষম। দেখো অপশান কী কী আছে দেখো। অপশান এ স্পঞ্জ, অপশান বি ইউগ্লিনা, অপশান সি হাইড্রা, না অপশান ডি ক্লামাইডোমোনাস। তো তোমাদের অ্যান্সার কী হবে? গমনে অক্ষম একটি প্রাণী, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণী। তো এখানে মনে রাখবে, যদি এখানে গমনে অক্ষম প্রাণী না বলে বলা হতো গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কি বা উদ্ভিদ হলো, তো মনে রাখবে এই যে ক্ল্যামাইডোমোনাস হচ্ছে গমনে সক্ষম একটি উদ্ভিদ। ঠিক আছে, হ্যাঁ, গমনে সক্ষম একটি উদ্ভিদ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ওকে, আর অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8 দেখো কী বলে, দেখো যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, আদিনা মসজিদ থেকে কোশ্চেন এসছে। তো দেখো অপশানগুলো দেখো, অপশান এ অজন্তা, অপশান বি মক্কা, অপশান সি পান্ডুয়া, আর অপশান ডি সাচি। হ্যাঁ, তাহলে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা মনে রাখবে, VVI। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, স্টেটের এক্সামে। তো দেখো আদিনা মসজিদ, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত। ঠিক আছে, তো এই দেখো এই আদিনা মসজিদ। ঠিক আছে,
মনে রাখবে আদিনা মসজিদ যদি বলে কে নির্মাণ করেন, তো মনে রাখবে এই মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ। সিকান্দার শাহ কোন বংশের শাসক ছিলেন মনে রাখবেন? সিকান্দার শাহ ইলিয়াস শাহী। ঠিক আছে, ইলিয়াস শাহী বংশের রাজা ছিলেন। ঠিক আছে, রাজা ছিলেন। এই যে সিকান্দার শাহ, এই মসজিদে সিকান্দার শাহ মসজিদ নির্মাণ করেন আর ইলিয়াস শাহী বংশের রাজা ছিলেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9। দেখো কী বলছে, দেখো কোশ্চেন নম্বর 9 যে কারেওয়া কোথায় দেখা যায়? কারেওয়া, অপশন এ কাশ্মীর, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, না অপশন ডি সিকিম। কারেওয়া কোথায় দেখতে পাওয়া যায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ কাশ্মীরে। কারেওয়া দেখা যায় কাশ্মীরে। ঠিক আছে, তো এই যে কারেওয়া, এটা কি না মনে রাখবে, কারেওয়া হচ্ছে এক ধরনের মাটি। কারেওয়া হচ্ছে এক ধরনের মাটি। তো এর সাথে মনে রাখবে মানে এই মাটিতে, ঠিক আছে, আপেল, তারপর জাফরান, চাষ ভালো হয়। ঠিক আছে, কারেওয়া হচ্ছে এক ধরনের মাটি, এই মাটিতে আপেল ও জাফরান চাষ ভালো হয়। কোথায় দেখা যায়? না কাশ্মীরে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10 কী বলে, দেখো যে বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? অপশন এ শেয়ার মার্কেট, অপশন বি ব্যাংকিং সিস্টেম, অপশন সি ক্রিপ্টো মার্কেট, না অপশন ডি কোনোটি লয়। এই বুল এবং বিয়ার, তাহলে এই শব্দ দুটি কিসের সাথে জড়িত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ শেয়ার মার্কেট। ওকে, চলো বুঝতে পারলে শেয়ার মার্কেট সাথে জড়িত। তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি বেশি ইনফরমেশান দিয়ে ক্লাসটা করাবো।